নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। তো আজকের দিনে এফআইআই এদের তরফ থেকে কি দেখা গেল, আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই যে এফআইআইরা রয়েছে এরাই 3,638 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই এরা কিনেছে 5,839 কোটি টাকা শেয়ার। মানে এই এফআইআই এদের তরফ থেকে বিক্রির যে ধারা সেটা কিন্তু বজায়ই রয়েছে। এরপর যদি আমেরিকান মার্কেটে দেখি, তো ডাউ জোন্স এই মুহূর্তে একদম ফ্ল্যাট রয়েছে, কিন্তু শুরুতে দেখতে পাচ্ছেন একটা বড় কিন্তু গ্যাপ ডাউন হয়ে গিয়েছিল প্রায় কিছুক্ষণ সময়ের মধ্যে, মানে খুলতেই 500 পয়েন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল এবং সেইখান থেকে এই রিকভারি করে এখন সামান্য পজিটিভে রয়েছে। কি কারণে ডাউ জোন্স এরকম শুরুতে পড়েছিল এবং তারপরে এই রিকভারিও দেখা গেল। প্রথমে যদি পড়ার কারণটা দেখি, তো এই জেরেমি পাওয়েলজি, এনাকে হয়তো অনেকেই চেনেন। ইনি কোন পদে রয়েছেন? আমাদের ইন্ডিয়ার যেমন রিজার্ভ ব্যাংক রয়েছে, তেমন আমেরিকার ব্যাংক রয়েছে, সেটা হচ্ছে ফেড, এবং সেই ফেডের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন এই জেরেমি পাওয়েলজি। এনার বিরুদ্ধে কি নিউজ আসছে? এই ফেডারেল প্রসিকিউটরস ওপেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনটু দ্য ফেড অ্যান্ড জেরেমি পাওয়েল। এনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস সেটা কিন্তু ওপেন করা হয়েছে এবং এই খবরের পরেই আমেরিকার যে মার্কেট সেখানে কিন্তু এত বড় পতন দেখা গিয়েছিল। এই ব্যাপারটা চলুন একটু ডিটেলসে জেনে নিই। এবং এই জেরেমি পাওয়েলজি তিনি কিন্তু নিজেও এটা স্বীকার করেছেন। কি বলেছেন? জেরেমি পাওয়েল সেজ হি ইজ আন্ডার ক্রিমিনাল ইনভেস্টিগেশন, উড নট গো টু ট্রাম্প ইন্টিমিডেশন। আর আমেরিকাতে এই যে ফেডের চেয়ারম্যান রয়েছেন এই জেরেমি পাওয়েলজি, তার সঙ্গে আমেরিকার যিনি প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প, তার মতের মিল হয় না এবং ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকিও দেন যে এনাকে পদ থেকে সরিয়ে দেবেন। তো কিসের জন্য বলেন? ট্রাম্প আগে বারবার এই জেরেমি পাওয়েলজিকে বলছিলেন যে রেট কাট করার ব্যাপারে, সেই ব্যাপারে এই যে জেরেমি পাওয়েলজি তিনি কিন্তু আমল দেননি। মানে ট্রাম্পের প্রেসারে পড়ে তিনি কিন্তু কোনো ডিসিশন নিতে চাইছেন না, যেটা একটা দেশের রিজার্ভ ব্যাংক বোঝে যে এইটা করলে ভালো হবে, তো তিনি কিন্তু সেটাই করছেন। এবং প্রথমেই এই ক্রিমিনাল কেস এইটাকে শোনার পরেই এই মার্কেটে কিন্তু পতন এসেছিল। তাহলে কি ক্রিমিনাল কেসটা? এইখানে দেখতে পাচ্ছেন ফেডারেল রিজার্ভ চেয়ার জেরেমি পাওয়েল ইজ আন্ডার ফেডারেল ক্রিমিনাল ইনভেস্টিগেশন, এবং কোন ব্যাপারে? ডা 2.5 বিলিয়ন রিনোভেশন অব দ্য সেন্ট্রাল ব্যাংক হেডকোয়ার্টার্স অ্যান্ড ইজ কংগ্রেশনাল টেস্টিমনি অ্যাবাউট দ্যাট। মানে এই আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে ফেড, তো সেটাকে সংস্কার করার জন্য প্রায় $2.5 বিলিয়ন তিনি খরচ করিয়েছেন এবং আগে তিনি যেই অ্যামাউন্টটা বলেছিলেন তার থেকে এই অ্যামাউন্টটা অনেক বেশি, এবং এই ব্যাপারেই একটা কেস কিন্তু এনার বিরুদ্ধে হয়েছে। তাহলে এনার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? এইখানে দেখতে পাচ্ছেন প্রসিকিউটরস আর ইনভেস্টিগেটিং ওয়েদার পাওয়েল মেড মিসলিডিং স্টেটমেন্ট অর লাইড আন্ডার ওথ। মানে তিনি তার শপথ গ্রহণের সময় মিথ্যে বলেছিলেন নাকি বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন, এই ব্যাপারেই কিন্তু তদন্ত হচ্ছে। মানে তিনি এই সময় একরকম বাজেটের কথা বলেছেন এবং পরে এই রিনোভেশনের সময় অন্যরকম বাজেট কিন্তু লেগেছে, মানে বেশি লেগেছে। এবং এনার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? দেখতে পাচ্ছেন ক্লেম দ্য রিনোভেশন ইনক্লুডেড লাক্সারি ফিচার্স। মানে এই সংস্কারে তিনি অনেক লাক্সারি জিনিস এই ফেডের যে বিল্ডিং রয়েছে সেখানে এনেছেন, যেমন এই ভিআইপি ডাইনিং রুম, তার সঙ্গে সঙ্গে প্রাইভেট এলিভেটর, মানে প্রয়োজনের অতিরিক্ত খরচা তিনি করেছেন। এবং যেইগুলো এই পাওয়েলজি তিনি কিন্তু এই যে টেস্টিমনি বা শপথ গ্রহণ সেখানে ডেনাই করেছিলেন। এবং জেরেমি পাওয়েলজি কি বলছেন? যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রেসার, মানে এই ট্রাম্প তিনি বারবার এই জেরেমি পাওয়েলজিকে সরাবার কথা বলছিলেন এবং এই যে তদন্তটা চলছে সেটা কিন্তু তারই একটা অংশ, যেটাই জেরেমি পাওয়েলজি বলছেন। এবং তিনি এই যে খরচার ব্যাপারে বলছেন যে আগে যেরকম বাজেট ছিল, মানে জিনিসপত্রের দাম ছিল, তারপরে এই যে ইনফ্লেশন সেটা বেড়ে গেছে এবং তারপরে রিনোভেশন করতে গিয়ে তার মনে হয়েছে অনেক ভালো ভালো জিনিস লাগানো দরকার, মানে লাক্সারি নয় কিন্তু প্রয়োজনীয় জিনিস, এবং সেই ব্যাপারেই তিনি কিন্তু খরচ করেছেন। মানে এই ফেডের যিনি চেয়ারপারসন রয়েছেন জেরেমি পাওয়েলজি, এনার দিকে কিন্তু একটা আঙুল উঠছে। তো প্রথমে শুধুমাত্র ক্রিমিনাল কেস এই খবরটা শোনার পরেই এই মার্কেটে প্রেসার দেখা গিয়েছিল এবং পরে আস্তে আস্তে যখন ক্লিয়ার হয় যে ডোনাল্ড ট্রাম্পই বিভিন্ন উপায়ে প্রেসার তৈরি করার জন্য এরকম তদন্ত চালাতে বলছেন, তারপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে রিকভারি দেখাতে শুরু করে এবং আবার সবুজে চলে যায়। এটাই হচ্ছে ব্যাপার। এবং এই ব্যাপারে গোল্ডম্যান স্যাক্স তারাও কিন্তু ওয়ার্নিং দিয়েছে। কি ওয়ার্নিং দিয়েছে? যেই ফেড রয়েছে বা আমেরিকার রিজার্ভ ব্যাংক, তারা তো একটা ইন্ডিপেন্ডেন্স বডি, তো তাদের উপর বারবার এরকম প্রেসার দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে কেস চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু তাদের ইকোনমির ওপর অ্যাকচুয়ালি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যেটাই গোল্ডম্যান স্যাক্স এরা সতর্ক করছে। এবং সেই কারণে দেখতে পাচ্ছেন আমেরিকার যে ডলার ইন্ডেক্স রয়েছে এতেও কিন্তু প্রায় 0.24% কাছাকাছি পতন দেখতে পাচ্ছি। এবং এর পাশে ডোনাল্ড ট্রাম্প এই যে ক্রেডিট কার্ড রয়েছে এই ব্যাপারেও কিছু মন্তব্য করে বসেছেন। তিনি কি বলছেন? এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্পস 10% ক্রেডিট কার্ড রেট ক্যাপ প্রপোজাল রেজেস হোপ। তো কাদের জন্য এটা হোপ? ইন্ডিয়ার জন্য হোপ। এবং কোন দিকে সেটা পরে আলোচনা করছি। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? যে ক্রেডিট কার্ডের কোম্পানিগুলো সর্বোচ্চ 10% ইন্টারেস্ট নিতে পারবে, আর এমনিতেই ক্রেডিট কার্ডের কোম্পানিগুলো 20%, 25%, 30% এরকম কিন্তু ইন্টারেস্ট নিয়ে থাকে। এই যে রেজ হোপ লেখা আছে এটা কিন্তু পাবলিকদের জন্য হোপ। মানে আমেরিকাতে ট্রাম্প তিনি বলেছেন এই ক্রেডিট কার্ডের যে কোম্পানিগুলো তারা 10% ইন্টারেস্ট নিতে পারবে। তো সেই ব্যাপারে কি ইন্ডিয়া তারাও এরকম কোনো পদক্ষেপ নেবে? সেই ব্যাপারে কিন্তু হোপের কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মার্কেটে লিস্টেড যে কোম্পানিগুলো রয়েছে তার জন্য খারাপ। তো এই ক্রেডিট কার্ড
এর সঙ্গে যুক্ত থাকা যদি আমেরিকার কিছু কোম্পানি দেখে নিই, এখানে দেখতে পাচ্ছেন এই সিঙ্কনি ফাইন্যান্সিয়াল 8.57% ডাউন। তারপরে ক্যাপিটাল ওয়ান ফাইন্যান্সিয়াল কর্প এটা 6.40% পড়েছে। তারপরে ব্রেড ফাইন্যান্সিয়াল হোল্ডিং এটা 10.33% পড়া। তারপরে সিটি গ্রুপ আইএনসি এটা 3.56% পড়েছে। তারপরে আমেরিকান এক্সপ্রেস কো এটাও 4%-এর উপরে পড়া। কিসের জন্য কোম্পানিগুলো পড়েছে? শেয়ার ইন ইউএস ক্রেডিট কার্ড ইস্যুয়ার্স স্লাইড আফটার ট্রাম্প কলস ফর 10% রেট ক্যাপ। মানে ট্রাম্প এটা বলছেন যে এই কোম্পানিগুলো এই ক্রেডিট কার্ডের ওপর 10%-এর বেশি ইন্টারেস্ট নিতে পারবে না। এই ক্রেডিট কার্ডের কোম্পানিগুলো কি করে থাকে, বিভিন্ন পাবলিককে ক্রেডিট দিয়ে থাকে এবং তার উপর কিন্তু একটা ইন্টারেস্ট নেয়, তো সেটা অনেক বেশি থাকে। আগেই যেটা বললাম 20%, 25%, 30%। তো এই ইন্টারেস্ট কমে গেলে কি হবে, কোম্পানিগুলোর যে প্রফিট সেখানে কিন্তু প্রেসার পড়বে এবং তার ফলেই এই আমেরিকান কোম্পানিগুলো খারাপ পারফর্ম করছে। আর এই দুটো কারণ মানে জেরেমি পাওয়েলের ওপর যে একটা ক্রিমিনাল কেস এবং এই ইউএস ক্রেডিট কার্ডে যে 10% রেট ক্যাপের কথা বলা হয়েছে, এই খবরে আমেরিকান মার্কেট শুরুতে কিন্তু অনেকটা ডাউন হয়ে গিয়েছিল 500 পয়েন্ট। এরপরে নাসডাক কম্পোজাইট এটাও দেখতে পাচ্ছেন শুরুতে গ্যাপ ডাউন হয়েছিল, এখানেও আস্তে আস্তে রিকভারি দেখা গেছে এবং তারপরে তো এখন 0.37% পজিটিভে রয়েছে। আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো কি বলছে? ইনফোসিসের এডিআর সামান্য ডাউন হয়েছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.55% আপ। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর প্রায় 1% আপ রয়েছে। উইপ্রোর এডিআর এটা 1.22% আপ। ডক্টর রেড্ডি ল্যাব এটা বেড়েছে 1%-এর উপরে। মেঘমাই ট্রিপ এটাও সামান্য বাড়া রয়েছে। আর যাত্রা অনলাইন এটাও 0.84% ওপরে দেখা যাচ্ছে। তো মোটামুটি ইনফোসিস বাদ দিয়ে বাকি যে এডিআর গুলো রয়েছে পজিটিভ ট্রেড করছে। আর আমাদের এই গিভ নিফটি এইখান থেকে কেমন সংকেত আসছে? এই গিভ নিফটিতেও প্রায় 82 পয়েন্টের কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। এরপরে ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ ডেটা এসেছে, যেমন এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা মূল্য বৃদ্ধির ডেটা, সেটা কেমন এসেছে চলুন দেখে নিই। তো এই ডেটা কত এসেছে? 1.33%। মার্কেটের অনুমান কত ছিল? 1.50%। আর এর আগে কত ছিল? 0.71%। তো অনুমানের থেকে কম আসা এই যে সিপিআই এর ক্ষেত্রে এটাকে ভালো হিসেবেই ধরা হয়। তো এই অনুমানের থেকে কিন্তু কম এসেছে এবং এর আগে কত ছিল? 0.71%, মানে আগের থেকে বেশি এসেছে। এবং যে কোনো ডেটাই খুব বেশি কম থাকাও ভালো নয়। এই যে ইনফ্লেশনের ডেটা এটা যদি দেখেন এর আগে আরো কম ছিল 0.25%, তারপরে 0.71%। তো মোটামুটি নিচের দিক থেকে যদি কথা বলি এই দুইয়ের ওপরে থাকা ভালো। তো আস্তে আস্তে সেদিকে কিন্তু এই যে ইনফ্লেশনের ডেটা সেটা উঠছে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইনফ্লেশন অ্যাক্সিলারেটস টু 1.33% ইন ডিসেম্বর। কিসের জন্য? ড্রিভেন বাই হায়ার ফুড প্রাইস, মানে খাবারপত্রের যে দাম সেটা কিছুটা বেড়েছে তার কারণে। আর এই ডিসেম্বর মাস শেষ হওয়া মানে কি? মানে হচ্ছে একটা ফুল কোয়ার্টার সেটা শেষ হওয়া। এবং আরবিআই এই যে ইনফ্লেশনের ফোরকাস্ট সেটা কি হিসেবে করে? সেটা কোয়ার্টার হিসেবেই করে। এই প্রতি মাসের যে ফোরকাস্ট সেটা কিন্তু করে না। তো এই ডিসেম্বর মাস শেষ হলো, এবার আরবিআই যে প্রজেকশন সেটাকেও আমরা মিলিয়ে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এই যে অক্টোবর মাস এইখানে ইনফ্লেশন কত ছিল? এই 0.25%। এই নভেম্বর মাসের কত হলো? 0.71%। এবং এই ডিসেম্বরের কত? 1.33%। আর এইখানে যে দেখতে পাচ্ছেন 0.6, এটা কি? এটা হচ্ছে আরবিআই এর প্রজেকশন ছিল এবং এটা কটা মাসের ডেটা? এটা 3টে মাসের প্রজেকশন, মানে একটা ফুল কোয়ার্টারের। এইখানে দেখতেও পাচ্ছেন দ্য কোয়ার্টারলি ইনফ্লেশন প্যাথ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 ইন্ডিকেটস 0.6% ইন কোয়ার্টার 3। মানে কোয়ার্টার 3 যে এস্টিমেট সেটা কত ছিল? 0.6%। তাহলে 0.6% এর থেকে কম এলো নাকি বেশি এলো? এই 0.6% এটা হচ্ছে কমাসের 3 মাসের ডেটা। তাহলে এটা কম এসেছে কি বেশি এসেছে কিভাবে বুঝবো? তাহলে এই যে 3টে ডেটা রয়েছে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এইগুলোকে যোগ করে এই 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ করে নিতে হবে। তো সেটাই করব। এইখানে দেখতে পাচ্ছেন লিখে নিয়েছি 0.25, 0.71 এবং 1.33। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 2.29। একে কত দিয়ে ভাগ করতে হবে? একটা ফুল কোয়ার্টারের ডেটা মানে 3টে মাসের ডেটা রয়েছে, তাহলে 3 দিয়ে ভাগ করব, ভাজিত 3 কত আসছে? এই 0.76%। আর আরবিআই এর কত অনুমান ছিল? 0.6। মানে আরবিআই এর এই অনুমানের থেকে এই যে ইনফ্লেশন সেটা কিন্তু একটু বেশির দিকেই চলে এসেছে এবং অনুমানের থেকে বেশি আসা এটাকে কিন্তু খারাপ হিসেবেই ধরা হয়। তবে এক্ষেত্রে যেহেতু নিচের দিকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বড় প্রবলেম নয়। তবে এই যে ইনফ্লেশনের ডেটাগুলো এইগুলো কিন্তু রেট কাটকে প্রভাবিত করে, মানে রেট কাট হবে কি রেট হাইক হবে সেই ব্যাপারগুলোকেও এই যে ডেটাটা সেটা চালিত করে। তাহলে আরবিআই কি সামনে ডেট কাটের সম্ভাবনা রয়েছে? যদি সেরকম কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে পিডব্লিউসি এটা একটা বড় সংস্থা, এরা কি বলছে? নো নিড টু ওয়েস্ট বুলেট হোয়েন গ্রোথ হাই ইনফ্লেশন লো। মানে বর্তমানে ভারতের যে জিডিপি সেটা হাই জায়গাতে রয়েছে, মানে এই যে গ্রোথ সেটা উচ্চ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে ইনফ্লেশন সেটাও কিন্তু কন্ট্রোলের মধ্যেই রয়েছে, মানে 2-এর নিচে রয়েছে। সেই কারণে কিন্তু এই যে পিডব্লিউসি এই বড় সংস্থাটা এরা বলছে এই সময় ফালতু ফালতু রেট কাট করে সেটাকে খরচ করার দরকার নেই। মানে শুধু শুধু এই রেট কাটের দরকার নেই। রেট কাট কখন করে? যখন এই ইনফ্লেশন এটা হাই হয়ে যায়, মানুষের হাতে টাকা কম পড়ে, এই গ্রোথ কম থাকে, তখনই কিন্তু রেট কাট করে। সেই ব্যাপারে পিডব্লিউসি এরা কিন্তু একটা অ্যাডভাইস দিয়েছে যে আরবিআই তারা যেন রেট কাট না করে। এরপরে কথা বলবো নিফটি ফিফটির ব্যাপারে। তো আগামীকাল এই যে নিফটি ফিফটি তার এক্সপায়ারি আমরা দেখতে পেয়ে যাব। তো কত লেভেল এক্সপায়ারি হতে পারে? মোটামুটি যদি 25,800
এটার ওপরে নিফটি ফিফটি উঠে যায় এবং প্রথম কিছু ঘন্টা টিকে থাকে, তাহলে এই নিফটি ফিফটি এটা 25,800 ওপরেই ক্লোজিং দেবে। আর যদি নিচের দিকের কথা বলি, 25,700 এটা একটা বড় লেভেল হিসেবে কাজ করছে। এর নিচে যদি কোনোভাবে নেমে যায় নিফটি ফিফটি, তাহলে কিন্তু নিফটি ফিফটিতে একটা বড় প্রেসার আসতে পারে। এরপরে যদি কথা বলি, এই সোলার সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যদি একটু দেখি, সেগুলোতে মোটামুটি আজকে ভালো পারফরমেন্স দেখা গেছে। কি কি কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ওয়ারে এনার্জিস রয়েছে, এটাই সোলার সেগমেন্টে কাজ করে, 1.78% বাড়া। তারপরে এই সেগমেন্টে আরও একটা কোম্পানি রয়েছে প্রিমিয়ার এনার্জিস, এটাও 4.37% বেড়েছে। তারপরে টাটা পাওয়ার, এটাও 1.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তো কি কারণে কোম্পানিগুলো বেড়েছে, যদি খবরের কথা বলি, যে খবরের কারণে বেড়েছে সেটা কিন্তু ইন্ডিয়া থেকে আসেনি, এসেছে কোথা থেকে, এসেছে এই চায়না থেকে। তার মানে এই মার্কেটে কোনো শেয়ারে ইনভেস্ট করতে গেলে বা ট্রেডিং করতে গেলে সমগ্র বিশ্বের খবর কিন্তু রাখতে হবে। কি খবর আসছে এই চায়না থেকে, চায়না টু স্ক্র্যাপ এক্সপোর্ট ভ্যাট রিবেটস ফর সোলার প্রোডাক্ট ফ্রম এপ্রিল 2026। মানে এই চায়নার কোম্পানিগুলো এই যে বিভিন্ন সোলার প্রোডাক্ট এইগুলো তৈরি করে বাইরে বিক্রি করতো, তার উপর তো সরকার একটা ট্যাক্স নিত এবং পরে সেই যে ট্যাক্স তার কিছুটা এই কোম্পানিগুলোকে আবার পুরস্কার হিসেবে ফেরত দিত। তো সেই যে পুরস্কারের পরিমাণ বা এই গোটা পুরস্কার, সেটাই কিন্তু এই চায়না সরকার তারাই স্ক্র্যাপ করে দেবে বলেছে, মানে বাতিল করে দেবে। এবং এটা কবে থেকে লাগু হচ্ছে, এই এপ্রিল 1, 2026। আর এর ফলে ইন্ডিয়ান কোম্পানিগুলো কেন বাড়লো, কারণ এই চায়না এরা কি করতো, আগে অল্প দামে এই যে বিভিন্ন সোলার মডিউল প্রোডাক্ট এইগুলো বাইরে সাপ্লাই করে দিত এবং এই ভ্যাট রিবেট এটাকে স্ক্র্যাপ করে দেওয়ার কারণে কি হবে, এই ভ্যাট রিবেট এটা পাওয়ার লোভে অনেক চায়নার কোম্পানি, মানে ছোটখাটো কোম্পানি যাদের প্রোডাক্ট সেভাবে ভ্যালুয়েবল নয়, তারাও কিন্তু এই যে সোলার প্রোডাক্ট সেগুলো তৈরি করে বাইরে সাপ্লাই করে দিত শুধুমাত্র এই ভ্যাট রিবেট এটাকে নেবে বলে। এবং চায়না সরকার এই যে ভ্যাট রিবেট এটাকে বন্ধ করতে চলেছে। এর ফলে কিন্তু চায়নার অনেক ছোটখাটো কোম্পানি বন্ধ হয়ে যাবে, মানে তারা যে কম দামে এই সোলার মডিউলগুলো তৈরি করে বা সোলার প্রোডাক্টগুলো তৈরি করে ইন্ডিয়াতে সাপ্লাই করে দিত, শুধু ইন্ডিয়াতে নয় বাইরে যে কোনো দেশে, সেই জিনিসটা কিন্তু কমবে। এবং যার জন্য এই ইন্ডিয়ান মার্কেটের যে সোলার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভালো পারফর্ম করেছে। তবে এটা কিছুদিন দেরি রয়েছে, দেখতে পাচ্ছেন এপ্রিল 1 থেকে লাগু হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাটারি প্রোডাক্ট রয়েছে তার উপরে এই যে ভ্যাট রিবেট সেটা কমাবে বা ক্যান্সেল করবে কবে থেকে, এই জানুয়ারি 1, 2027 থেকে, মানে পরের বছরের জানুয়ারির 1 তারিখ থেকে। যদি এর আগে কথা বলি, এই যে সোলার পিভি প্রোডাক্ট ছিল এর ওপরেই চায়না ভ্যাট রিবেট হিসাবে কত দিত, দেখতে পাচ্ছেন 13% দিত। আর কতগুলো প্রোডাক্টের উপর দিত, 249 খানা প্রোডাক্টের উপর দিত। কি কি প্রোডাক্ট ছিল, সোলার সেলস ছিল, তারপরে মডিউলস ছিল এবং তার সঙ্গে সঙ্গে সোলার যে গ্লাস হয় সেগুলো ছিল, যেটাই 2024 এরকম সময় করে 13% থেকে কমিয়ে 9%-এ নিয়ে আসা হয়েছিল। এবং এই যে 9% রিবেটটা এটাও কিন্তু চায়না সরকার পুরোপুরিভাবে সরিয়ে দিতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যদি ব্যাটারির ওপর কথা বলি, এই এপ্রিল ডিসেম্বর 2026 এই সময় করে এই 9% থেকে কমিয়ে করা হয়েছিল 6%, এবং যেটা জানুয়ারির 1, 2027 থেকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হবে। এবং এর ফলে শুধু ইন্ডিয়া নয়, যেসব দেশে চায়না এই জিনিস এক্সপোর্ট করতো অল্প দামে, সেই সব দেশের যে ব্যাটারি ইন্ডাস্ট্রি রয়েছে তার সঙ্গে সঙ্গে এই সোলার ইন্ডাস্ট্রি রয়েছে তাদের জন্য ভালো হবে, কারণ সেই সব দেশের যে জিনিসের ডিমান্ড সেগুলো বাড়বে। তো এবার প্রশ্ন আসবে, চায়নার যে বিভিন্ন কোম্পানি এই প্রোডাক্টগুলো তৈরি করে বাইরে সাপ্লাই করে দিত, এতে তো চায়নার যে ইকোনমি সেটার জন্যই ভালো হতো, চায়নার কোম্পানিগুলোরও ভালো হতো। তাহলে চায়না কি কারণে এই ভ্যাটটাকে সরাতে চলেছে, এইখানে দেখতে পাচ্ছেন কার্টেলিং, ওভার ক্যাপাসিটি অ্যান্ড প্রাইস ওয়ার্স। মানে বিভিন্ন দেশেই দেখতে পাবেন চায়নার যে জিনিস সেগুলোই বেশি থাকে, যার কারণে সেই সব দেশগুলো এই দামের সঙ্গে টিকে উঠতে পারে না, চায়নার দামের অনেক কম হয়, মানে দেশের জিনিসের দাম অনেক বেশি হয়। তো সেইটাকে কমাবার জন্যই চায়না কিন্তু এই জিনিসটা করতে চলেছে। তো এর ফলে কি হতো, এই চায়নার উপর কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতো। যেমনটা বললাম, এরকম বিভিন্ন ছোটখাটো কোম্পানি যারা ভালো প্রোডাক্ট তৈরিও করতে পারে না, তারাও এই ভ্যাট পাওয়ার লোভে, মানে ট্যাক্স ব্যাক পাওয়ার লোভে এই জায়গাগুলোই নেমে যেত। এবং যার ফলে দেখতে পেতেন যে ইন্ডিয়ান মার্কেটেও মানুষ কিন্তু এই যে চায়নার প্রোডাক্ট, তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের মানুষও এই যে চায়না প্রোডাক্ট এর উপর সেভাবে বিশ্বাসও করতে পারতো না। মানে চায়নার যে নাম সেটা কিন্তু এর কারণে খারাপ হতো। এবং তার সঙ্গে সঙ্গে রিডিউসিং ট্রেড ফ্রিকশন। তো এই চায়না এরা বিভিন্ন দেশের উপর অল্প দামে মাল এক্সপোর্ট করাতে কি হতো, এই ইন্ডিয়া বলুন, ইউএস বলুন, এদের সঙ্গে এই ট্রেডের যে সম্পর্ক সেটা খারাপ হচ্ছিল। তো সেই ব্যাপারে যাতে এই দেশগুলোর মনোভাব ভালো হয়, সেই জন্য তারা এই পদক্ষেপ নিতে চলেছে। এবং এর ফলে কি হবে, চায়নার কিছু বড় বড় কোম্পানি এই সেগমেন্টে টিকে থাকবে এবং বাকিগুলো আস্তে আস্তে এই যে ব্যবসা সেটা কমিয়ে দেবে বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এই কারণেই যদি দেখেন চায়নার কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে, যারাই বড় লেভেলে ব্যবসা করে থাকে, মানে বড় বড় কোম্পানি। যেমন কি রয়েছে, এই টিনা সোলার দেখতে পাচ্ছেন, তো কোথায় লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এসএইচে, এটা চায়নার ইন্ডেক্স 8.62% বেড়েছে। তারপরে জে সোলার, এটা 3.40% বাড়া। আরও একটা কোম্পানি রয়েছে জিঙ্কো সোলার হোল্ডিং কো লিমিটেড, যেটাই এনওয়াইএসি বা আমেরিকান মার্কেটে লিস্ট রয়েছে, এটাও 10.24% বেড়েছে। এরপরে একটি কোম্পানি তার Q3 নাম্বার পেশ করেছে, সেটা চলুন দেখে নিই। তো কোন কোম্পানি, এই আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড। কেমন নাম্বার এলো, নাম্বার তো ভালোই মনে হচ্ছে,
তো এই সেলস দেখতে পাচ্ছেন 237 কোটি থেকে বেড়ে হয়েছে 290 কোটি। এর আগের কোয়ার্টার ছিল 297 কোটি, মানে ইয়ারলি অনেকটাই বেড়েছে, কোয়ার্টারলি সামান্য ডাউন। তারপরে এই অপারেটিং প্রফিট 107 কোটি থেকে বেড়ে 131 কোটি, এটা কোয়ার্টারলি সামান্য পড়েছে। আর যদি অপারেটিং প্রফিট মার্জিনের কথা বলি, 45% ছিল এবং এবারেও আছে 45%। আর এই নেট প্রফিট কেমন এসেছে, এই 77 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 100 কোটি। তো ইয়ারলি ভালো একটা জাম্প দেখা গেছে এবং কোয়ার্টারলি এটা ফ্ল্যাট থেকেছে। এই 100 প্রফিট আবার 100ই এসেছে। তো মোটামুটি কোম্পানির যে নাম্বার সেটা ভালোর দিকেই এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে আগামীকাল মানে 13 তারিখেও বহু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। তো যদি কিছু বড় বড় কোম্পানি দেখি, কাদের নাম আসছে, এই 5 পয়সা রয়েছে, তারপরে এই হ্যাথওয়ে রয়েছে, আইসিআইসিআই লম্বার্ড রয়েছে, আইসিআইসিআই পুরেন্সিয়াল রয়েছে, তারপরে রিলায়েন্স গ্রুপের কোম্পানি জাস্ট ডায়াল রয়েছে, মহারাষ্ট্র ব্যাংক, তারপরে এই ওরিয়েন্ট হোটেল রয়েছে, টাটা এলেক্সির নাম দেখতে পাচ্ছি। তো এরকম কিছু কোম্পানি আগামীকাল তাদের নাম্বারও পেশ করবে। এরপরে যদি কমোডিটি মার্কেট একবার দেখে নিই, এই যে গোল্ড ফিউচার এখানে 2.31% তেজি দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে সিলভার এখানে দেখতে পাচ্ছেন এটা তো টপ লেভেল থেকে সামান্য পড়েও গেছে, তারপরেও এখন 6.43% বাড়া। টাকার হিসাবে এই 16,245 টাকা বাড়া, একসময় তো 2,71,000। এর ওপরেও এই যে সিলভারের দাম উঠে গিয়েছিল। তার মানে আগামীকাল এই সিলভার সংক্রান্ত যে কোম্পানি রয়েছে, যেমন হিন্দ জিঙ্ক, তার সঙ্গে সঙ্গে ইন্ডালকো কোম্পানি রয়েছে, গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানি, মনোপ্রম ফাইন্যান্স, তারপরে মুথুট ফাইন্যান্স, এইগুলোতে ভালো পারফরমেন্স দেখা যেতে পারে। আর অন্যান্য মেটালগুলো যদি দেখি, এই যে কপার ফিউচার এটাও 2.65% বেড়েছে, তারপরে এই জিঙ্ক ফিউচার এটাও 1.18% বাড়া। মানে মেটাল সেক্টরে একটা অন্যরকম পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে। আর এই নিকেল ফিউচার এখানে সামান্য পতন দেখা যাচ্ছে 1%-এর কাছাকাছি। এরপরে ক্রুড অয়েল, তো এখানে কেমন দামের ওঠাপড়া দেখা যাচ্ছে, এই ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এটা একটা লেভেলে উঠেই মোটামুটি কনসোলিডেট করছে। এই ব্রেন্ট ক্রুড 63.49 এবং ডব্লিউটিআই ক্রুড এটাই 59.14 রয়েছে। এরপরে যদি ডলার টু আইএনআর এর কথা বলি, তো $1 এগেনস্ট এই যে ইন্ডিয়ান রুপি এটাই 90.15 রয়েছে। আর এই বিটকয়েন, তো বিটকয়েনে ভালো ভলিটিলিটি দেখা গেছে, এখন 0.79% ওপরে এই 91,567-তে ট্রেড করছে। আর ভিডিও শেষে যদি আমেরিকান মার্কেট দেখে নিই, তো এই আমেরিকান মার্কেটও একদম ফ্ল্যাট রয়েছে, দেখতে পাচ্ছেন এই মাত্র 12 পয়েন্ট ওপরে রয়েছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কিরকম পারফর্ম করছে, নাসডাক কম্পোজাইটে এই মুহূর্তে প্রায় 0.5%-এর কাছাকাছি তেজি আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।